এবার আমরা দেখব ওই প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের বলেছিলাম, যেগুলো একটু কঠিন। কঠিন মানে কি? বিভিন্ন ধরনের উক্তি দেওয়া থাকবে, একটা বা দুটো উক্তি দেওয়া থাকবে। তো উক্তির মধ্যে আমাদের দেখতে হবে, তারপর দেওয়া থাকবে দুটো উক্তি শুদ্ধ হতে পারে, দুটো উক্তি ভুল হতে পারে, একটা শুদ্ধ একটা ভুল হতে পারে। তো আমরা সেই অপশনগুলোতে টিক দেব, সেটা শুদ্ধ না ভুল। দেখো, কোয়েশ্চেন নাম্বার 8, এটা হচ্ছে ইংলিশ ভার্সন, তো আমি বাংলাতে যাই। প্রদত্ত দুটো উক্তি: যদি দুটো ঋণাত্মক অখণ্ড সংখ্যা এ এবং বি, এ দেওয়া আছে পি কিউব কিউ স্কোয়ার আর বি ইকুয়াল টু পি কিউ কিউব, যেখানে পি আর কিউ মৌলিক সংখ্যা, তবে গোসাগু এ কমা বি হবে পি কিউব কিউ কিউব, একটা উক্তি। একটা হচ্ছে 987 ভাগ 10500 দশমিক প্রসারণ সীমিত। এখন উত্তরে দেওয়া আছে বিভিন্ন ধরনের দেওয়া আছে, অপশন দেওয়া আছে। এতে দেওয়া আছে 1 2 দুটোই সত্য, বিতে দেওয়া আছে একটা সত্য একটা মিথ্যা। আচ্ছা, যাই হোক, আমরা দেখি। আমি এটার প্রশ্নের পাশে আমি তোমাদের লিখে দেবো যে দুটো ঋণাত্মক সংখ্যায়, এই দুটো ঋণাত্মক অখণ্ড সংখ্যা এ আর বি, এ হচ্ছে পি কিউব কিউ স্কোয়ার আর বি হচ্ছে পি কিউ কিউব। তো দুটোর মধ্যে গসাগু কী হবে? তো গসাগু বের করা খুব সোজা। গসাগু আমাদের এই পাঠে আছে, যেমন আগের ক্লাসগুলোতেও ছিল। গসাগু সমান পি কিউব, আর এখানে হচ্ছে পি, মানে তিনটে পি আর একটা পি। তো তিনটে পি আর একটা পির মধ্যে কটা পি আসবে? একটা পি আসবে। আর দুটো কিউ আর তিনটে কিউ, এর মধ্যে কটা আসবে? দুটো কিউ আসবে, মানে কিউ স্কোয়ার। এই হচ্ছে আমাদের গসাগু। দুটোর মধ্যে যে যে উৎপাদকগুলো আছে, যে সংখ্যায় যে যেগুলো আছে, সেটাই আমরা গোসাগুতে বসাবো। কিউ স্কোয়ার কিউ কিউ মানে দুটো পদের মধ্যেই আছে। কিউ স্কোয়ার মানে দুটো কিউ, কিউ কিউ মানে তিনটে কিউ। তো আমাদের দুটো কিউ দুটোর মধ্যে, দুটো পদের মধ্যেই আছে, তার মানে আমরা দেবো কিউ স্কোয়ার। আর এখানে আছে পি কিউব আর পি, সেখানে আমরা দেবো এখানে তিনটে পি আর এখানে একটা পি, এখানে দেবো একটা পি। তো আমাদের গোসাগু হচ্ছে পি কিউ স্কোয়ার, কিন্তু এখানে গোসাগু কী দিয়েছে? গোসাগু দেওয়া আছে পি কিউব কিউ কিউব, তার মানে এক নম্বর উক্তিটা ভুল। রোমান 2, দশমিক প্রসারণ সীমিত। সীমিত কাকে বলে? যেটা শেষ হয়ে যায়। তো আমরা যদি 10,500কে দিয়ে আমরা দশমিক প্রসারণ সীমিত দেখানোর একটা উপায় আছে, যে আমরা যদি হরকে দেখিয়ে দিই 2m ইন্টু 5n, মানে 2-এর পাওয়ার আর 5-এর পাওয়ার দিয়ে আমরা যদি গুণফলটা দেখাতে পারি আমরা হরটাকে, তাহলে আমরা বলতে পারি দশমিক প্রসারণ সীমিত। আর দ্বিতীয় হচ্ছে আমার এই যে হর আর লব দুটো হবে মৌলিক সংখ্যা। তো এটা হচ্ছে আমরা এক ধরনের, এটা সংজ্ঞার মধ্যে, এটা সংজ্ঞাটা এভাবে দেখানো হয়, ব্রড কোয়েশ্চেন এভাবে দেখানো হয়। তো আরেকটা আছে খুব সংক্ষিপ্তভাবে, যে যদি আমাদের দশমিকে নেওয়ার পর সেটা আমাদের শেষ হয়ে যায়, দেখি যে আমরা যেমন ধরো 0.527 শেষ হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সীমিত। এটা আমরা মুখে মুখে দেখতে পারি যে 10500, তো আমরা যদি এটা দিয়ে ভাগ করি, ভাগ করলে এটা উত্তর চলে আসবে। তো সেটা উত্তরের দিক দিয়ে আমরা না দেখে, আমরা যদি আমরা 2 আর 5-এর পাওয়ার দিয়ে দেখতে চাই, সেভাবে আমরা দেখতে পারবো। দেখো এখানে 10500, আমরা উৎপাদক বিশ্লেষণ করি শুধু 2 আর 5 দিয়ে। 2 দিয়ে দিলাম, কত হলো? 5, 2, 5, 0। আবার 2 দিয়ে ভাগ করলাম, হবে 2625। আর 2 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ যাবে। 5 5 25, 1 2, 5 দুগুণে 10, 5। আবার 5 দিয়ে ভাগ যাবে, হচ্ছে 125। আবার 5 দিয়ে ভাগ যাবে, হবে 25। আবার 5 দিয়ে ভাগ যাবে, হচ্ছে 5। তার মানে কত কত হলো? কতগুলো 2 আছে? 1 2, দুটো 2 আছে, মানে 2 স্কোয়ার। আর কতগুলো 5 আছে? 1 2 3 4 5। 1 2 3 4 5, মানে 5টা 5 আছে, মানে 5 টু দি পাওয়ার 5। তো হয়ে গেল। আমরা আমরা যদি হরটাকে এইভাবে দেখাতে পারি, 2-এর ঘাত আর 5-এর ঘাত দিয়ে দেখাতে পারি, তাহলেই আমরা বলতে পারি যে সেটা হচ্ছে দশমিক প্রসারণ সীমিত। এখানে সরাসরি ভাগটা আমরা করা যাবে, কিন্তু এটা আমরা যদি, যেখানে 5 থাকার জন্য সরাসরি ভাগটা মানে করতে গেলেও আমাকে এভাবে ভাগ করে দেখতে হবে। তো এর থেকে আমরা সরাসরি উৎপাদক বিশ্লেষণ করে দেখে নেওয়াই ভালো। আর একটা হচ্ছে 987 আর 10500 পরস্পর মৌলিক হতে হবে। এটা মৌলিকই আছে, কারণ 987-এর সঙ্গে 10500 উৎপাদক হচ্ছে শুধু 2 আর 5।
কোনো কিছুই সাধারণ উৎপাদক নেই। এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, 987কে 5 দিয়েও ভাগ যাবে না। তার মানে হচ্ছে এই দুটো হচ্ছে মৌলিক। আর আমরা হরটাকে দেখিয়ে দিলাম 2^2 × 5^5। তাহলে আমাদের কী হচ্ছে, 1 নম্বরটা ভুল আর 2 নম্বরটা শুদ্ধ। আমাদের অপশন হচ্ছে 1 নম্বর মিথ্যা কিন্তু 2 নম্বর সত্য। তো এই প্রশ্নগুলোতে আমাদের অঙ্কের অংশটা কম, আমাদের বেশি, আমাদের যুক্তিটা আমাদের বেশি। তারপর দেখো স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও, কোয়েশ্চেন নাম্বার 9। তো কোনটা শুদ্ধ? 96 মানে কি? এখানে আবার আসবে উৎপাদক বিশ্লেষণ। 96 মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করো, 48। কেন 2 দিয়ে? কারণ প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। 24, 2, 12, 2, 6, 2, 3। তার মানে হচ্ছে কতগুলো 2 আছে? 1, 2, 3, 4, 5, মানে 2^5 × 3। তো 2^5 × 3 কোথায় আছে? দেখো আছে 96-এর সঙ্গে আছে 2^5 × 3। তার মানে 1-এর সঙ্গে কোনটা আসবে? বি আসবে। 72 কী হবে? 2, 36, 2, 18, 2, 9, 3, 3। তার মানে হচ্ছে কটা 2 আছে? 3টে 2 আর 3টে 2 আছে আর 2টো 3 আছে। 2³ × 3²। 72-র সঙ্গে কি আসছে? 2³ × 3², মানে 2 এর সঙ্গে আসছে ডি। আচ্ছা 120। তো এইভাবে 120কে তোমরা যদি করো তাহলে এখান থেকে আমরা গুণফল থেকে দেখে নিতে পারি। এটা হচ্ছে 120, 2³ মানে হচ্ছে 8 আর 3 × 5 মানে হচ্ছে 15, 8 × 15 হচ্ছে 120। তো 120 হচ্ছে সি। তাহলে 404 কত হবে? এটা হবে 404, মানে 2² মানে হচ্ছে 4 আর 101 হচ্ছে 101কে গুণ করলে কত হবে? 4 × 101 মানে হচ্ছে 404। তাহলে অপশনগুলো মিলিয়ে দেখো। 1 নম্বরে কী আছে? 1 নম্বরটাতে টিক দেওয়া আছে, তো মিলিয়ে দেখো ঠিক আছে কি না। 1-এর সঙ্গে আসছে বি, 1-এর বি। 72-র সঙ্গে আসছে আমাদের 2³ 5², 2³ 3², মানে 72-র সঙ্গে আসছে ডি, মানে 2-এর সঙ্গে ডি। এই দেখো 2-এর সঙ্গে ডি। 120-র সঙ্গে আসছে সি, 123-র সঙ্গে আসছে সি। আর 4-এর সঙ্গে 4 সমান কত থাকলো? কোনটা? এ থাকলো, মানে 4 সমান হচ্ছে 4-এর সঙ্গে আসছে এ, 4-এর সঙ্গে আসছে এ। তো এটাই আমরা শুদ্ধ উত্তরটা পেয়ে গেলাম। ম্যাচিং কেস দুটো কলম মিলিয়ে নিলাম, বাকিগুলো আর দেখার প্রয়োজন নেই। এখানে আমি উৎপাদক বিশ্লেষণ করেছি, তোমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখতে পারো। আর এখানেও মিলিয়ে নিতে পারো কোনটা 96 হচ্ছে 2^5 মানে হচ্ছে 32 × 3, 96। এভাবেও তোমরা মুখে মুখেও মিলিয়ে নিতে পারো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা করে দেখে নেবে। আমি দুটো শুধু করে দিয়েছি আর বাকিগুলো মুখে তোমাদের দেখিয়ে দিলাম। তারপর কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশের পার্ট, ইংলিশ ভার্সন, এটা হচ্ছে বাংলা। উক্তি: যখন কোনো ঋণাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যা একে 3 দ্বারা ভাগ করা হয়, সম্ভাব্য ভাগশেষের মান 1, 2 অথবা 3 হতে পারে। আর কারণ দেওয়া আছে প্রদত্ত দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এ এবং বি এর ক্ষেত্রে অদ্বিতীয় অখণ্ড সংখ্যা কিউ এবং আর পাওয়া যাবে, যাতে এ = BQ + R, যেখানে 0, যেখানে এখানে অদ্বিতীয় পাওয়া যাবে দিয়ে আবার এখানে ইংলিশ দিয়েছে হয় আর না, মানে যেখানে 0 <= R <B। তাহলে দেখো এটা তো আমাদের সূত্র, সংজ্ঞা, এটা শুদ্ধ। এখন এটা দিয়ে আমরা এই উক্তি এটাকে দেখি শুদ্ধ না ভুল। আমরা কাকে কোনটা দিয়ে ভাগ করা হয়েছে? অখণ্ড সংখ্যা হচ্ছে এ, ভাগ করা হয়েছে 3 দিয়ে, মানে বির মান কত হচ্ছে? 3। বির মান হচ্ছে 3। আর আরটা হচ্ছে ভাগশেষ। তো আরের মানটা কত হচ্ছে? আরের মানটা হবে 0 সমান অথবা বি থেকে কম, মানে 3 থেকে কম, মানে 0 থেকে শুরু হবে আর 3-এর আগে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ভাগশেষ কী কী থাকা উচিত? আমার আরটা হচ্ছে ভাগশেষ, তো ভাগশেষ 0 দিয়ে শুরু হবে, 0 থাকা উচিত ছিল, 1 থাকবে, 2 থাকবে, মানে এখানে আরটা হবে যখন আমরা 3 দিয়ে ভাগ করব কোনো সংখ্যাকে, তখন আরের মান হবে 0 <= R <3, যখন 3 দিয়ে ভাগ করব। তো আমাদের 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আর মান হচ্ছে 0 থেকে আরম্ভ করে 3-এর আগ পর্যন্ত। তাহলে কটার সংখ্যা আসছে এখানে? 0 আসবে, 1 আসবে, 2 আসবে, কিন্তু 3 আসবে না। কিন্তু এখানে কী দিয়েছে? 1, 2 আর 3। আমাদের আসা উচিত কী লেখা উচিত ছিল? 0, 1 আর 2। 0 থেকে শুরু হবে সব ক্ষেত্রে। 4 দিয়েও যদি ভাগ করি এখানে 4 আসবে, শুরু কিন্তু হবে 0 থেকে।
তো তাহলে ওয়ানটা আসছে না, তার মানে এটা ভুল। আমাদের হওয়া উচিত ছিল 0, 1, 2, দেওয়া আছে 1, 2 আর 3। তো আমরা এই যে আমরা সংজ্ঞা, এই যে সূত্রটা বা এই যে সংজ্ঞাটা দিয়েই কিন্তু আমরা এটা বের করেছি। তার মানে কি, এটার কারণ কিন্তু এটাই, কিন্তু এটা ভুল, উক্তিটা ভুল। তো দেখো এটা একটু জটিল থাকে কীভাবে উত্তরগুলো অপশনগুলো আসে। এ হচ্ছে উক্তি এ এবং কারণ আর উভয়ই ঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। এটা কি নেব? না, নেব না। কারণ কি, উক্তিটা যা আছে উক্তিটা ভুল আছে। তো উক্তিটা ভুল আছে, উক্তিটা যখন ভুল থাকবে, এখানে বলছে উক্তি আর কারণ উভয়ই ঠিক, কিন্তু উক্তিটা ভুল আছে, তার মানে এটা হবে না। দ্বিতীয়টাতে দেওয়া আছে উক্তি আর কারণ উভয়ই ঠিক, তো উক্তি তো আমার ঠিক নেই, কাজে এ আর বি দুটোই বাদ গেল। সি, উক্তি ঠিক কিন্তু কারণ ঠিক নয়, উক্তিটা ঠিক নয়, তার মানে আমাদের সিও হচ্ছে না। ডিতে আসছে উক্তি ঠিক নয় কিন্তু কারণ ঠিক, এটাই হচ্ছে আমাদের শুদ্ধ উত্তর। উক্তিটা ঠিক, উক্তিটা ঠিক না, উক্তিটা ভুল কিন্তু কারণটা ঠিক। কারণ যেটা দেওয়া আছে এটাই হচ্ছে সূত্র, এটা দিয়েই আমরা উক্তিটা শুদ্ধ না ভুল বের করি। তার মানে কারণটা ঠিক আছে, এটা সংজ্ঞাটা ঠিক আছে, কিন্তু উক্তি যেটা আছে ভুল, কারণ এখানে হওয়া উচিত ছিল 0, 1 আর 2। তার মধ্যে অপশন হচ্ছে উক্তি ঠিক নয় কিন্তু কারণ ঠিক, শুধু একটাতেই আছে উক্তি ঠিক নয়। তো কাজে উক্তি ঠিক নয়, সঙ্গে আমি চেক করে নিলাম কারণটা কিন্তু ঠিক, তাহলে অপশন হচ্ছে ডি। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 14। প্রদত্ত দুটি উক্তি 3 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে দ্বিঘাত বহুপদ রাশি বলে। এটা ভুল উক্তি, কারণ 3 মাত্রা হলে দ্বিঘাত হবে না, ত্রিঘাত হবে। আর -2 এবং 5 শূন্য বিশিষ্ট বহুপদ রাশির সংখ্যা অসীম। যে কোনো দুটো শূন্য দিয়ে আমরা অসংখ্য বহুপদ রাশি বের করতে পারি। সেটা সূত্র হিসেবেই তোমরা মনে রাখবে যে যে কোনো দুটো শূন্য, যে কোনো দুটো 2, 1 হতে পারে, -2, -3 হতে পারে, যে কোনো দুটো শূন্য দিয়ে আমরা অসংখ্য বহুপদ রাশি তৈরি করতে পারি। তো তার মানে -2 আর 5 শূন্য বিশিষ্ট বহুপদ রাশির সংখ্যা অসীম, তার মানে এটা সঠিক। কিন্তু 1 নম্বরটা কিন্তু ভুল, তার মানে 1 নম্বরটা ভুল, 2 নম্বরটা শুদ্ধ। তো দেখো 1 আর 2 উভয়ই সত্য হবে না, 1 সত্য 2 মিথ্যা হবে না, 1 মিথ্যা 2 সত্য, অপশন হচ্ছে সি। এরপর কোয়েশ্চেন নাম্বার 16। এটা ডাকটা ভুল, কোয়েশ্চেনটা ভুল। এখানে 4টে গ্রাফ দিয়েছে, দিয়ে বলেছে নিচের কোনটি দ্বিঘাত বহুপদ রাশির লেখ নয়। এখানে দুটো হচ্ছে দ্বিঘাত বহুপদ রাশির লেখ না, মানে সাধারণত আমরা মাল্টিপল চয়েসে একটাই অপশন থাকে, কিন্তু কোয়েশ্চেনটা এখানে ভুল আছে, যার জন্য এখানে দুটো আনসার আসছে। দেখো আমরা গ্রাফ থেকে কীভাবে বুঝতে পারি এটা দ্বিঘাত বহুপদ রাশির লেখ না? এভাবে বুঝতে পারি যে আমাদের যে গ্রাফটা আছে সেটা এক অক্ষকে কতটা বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা দ্বিঘাত বহুপদ রাশির লেখ। এখানেও দুটো বিন্দুতে ছেদ করেছে, মানে এটাও দ্বিঘাত বহুপদ রাশির লেখ। এখানে দেখো 3টি বিন্দুতে ছেদ করেছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তার মানে এটা দ্বিঘাত বহুপদ রাশি নয়। এখানে একটা বহুপদ রাশিতে একটা বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটাও দ্বিঘাত বহুপদ রাশি নয়। তার মানে এখানে দুটো উত্তরই সঠিক, বি আর ডি, কিন্তু এখানে প্রশ্নটা ভুল। মাল্টিপল চয়েসে এখানে একটাই উত্তর হওয়া উচিত ছিল, এটা কোয়েশ্চেনটা ভুল এসছে। যদি এরকম ভুল কোয়েশ্চেন তোমরা পাও, তোমরা যে কোনো একটা আনসার দিয়ে আসবে, নিয়ম অনুযায়ী তোমাদের পূর্ণ নম্বর দেওয়া উচিত, কিন্তু তোমরা যদি ছেড়ে আসো তাহলে কিন্তু কোনো নম্বর দেওয়া হবে না। তারপরে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 18। এই যে প্রদত্ত জোড়া সমীকরণ, জোড়া সমীকরণ মানে দুটো সমীকরণ দেওয়া আছে, তারপর কতগুলো উক্তি দেওয়া আছে। সমীকরণ যুগলের রেখাদ্বয় সন্নিপাতী হবে, কারণ সন্নিপাতী শর্ত কি? A1/A2, B1/B2, C1/C2। তারপর হচ্ছে পরস্পরচ্ছেদী হচ্ছে A1/A2 ইকুয়াল টু B1/B2 না, পরস্পরচ্ছেদী হচ্ছে A1/A2 নট ইকুয়াল টু B1/B2। আচ্ছা, যাই হোক, এখানে বলেছে আমরা কী ধরনের রেখা হবে, তো আমরা এখানেই চেক করে নিই। এখানে হচ্ছে 12x + 9y, তাহলে এটা A1টা কত? A1 হচ্ছে 12, B1 হচ্ছে 9, আর 4 যখন বাঁদিকে চলে আসবে তখন C1 হয়ে যাবে, C1 হবে -4। আমরা সাধারণত ডান দিকে কোনো কিছু রাখি না, আমাদের সূত্রটাই দেওয়া থাকে যে আমরা সব একদিকে এনে যেন সূত্রটাকে লিখি। তারপর দ্বিতীয়টাকে দেখো, এক্সের সহগ হচ্ছে 4, মানে A2 হচ্ছে 4। তারপর B2 হচ্ছে কত? 3, B2 হচ্ছে 3, আর C2 কত? -8। 8 যখন বাদিকে আসবে হবে -8।
এখন কত হচ্ছে A1/A2, A1/A2 কত, মুখে মুখে দেখে নাও, 12/4 মানে 3। তারপর B1/B2, B1/B2, B1/B2 কত, 9/3 মানে হচ্ছে 3। আর C1/C2 কত, 4/8, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 4/8 মানে হচ্ছে হাফ, C1/C2 হচ্ছে হাফ। এখন দেখো A1/A2 আর B1/B2 দুটো সমান, কিন্তু C1/C2 সমান নয়। তাহলে দেখি আমরা কোন জায়গাতে এটা দেওয়া আছে। এই দেখো, A1/A2 B1/B2 নট ইকুয়াল টু C1/C2। এরকম হলে কি হবে, সমীকরণ যুগলের রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে, কারণ A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2। তো আমরা এটার সঙ্গে মিলে গেল, তাহলে আমার উত্তর হচ্ছে ডি। বাকি কিন্তু কোনোটার সঙ্গে মিলছে না, যে সমীকরণ যুগলের রেখাদ্বয় সন্নিপাতী, কারণ A1/A2 ইকুয়াল টু B1/B2 সন্নিপাতী, শুধু A1/A2 আর ইকুয়াল টু B1/B2 নয়, সঙ্গে থাকবে C1/C2। তার মানে এখানে উক্তিটাই পুরোটাই ভুল। সমীকরণ যুগল রেখাদ্বয় পরস্পরচ্ছেদী, কারণ A1/A2 ইকুয়াল টু B1/B2, A1/A2 আর B1/B2 দিয়ে পরস্পরচ্ছেদী হয় না, পরস্পরচ্ছেদী হয় A1/A2 নট ইকুয়াল টু B1/B2। আরেকটা উক্তি ছিল এখানে যে সন্নিপাতী A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2, এটা সূত্রটা ঠিক আছে, কিন্তু আমাদের এটা কিন্তু সন্নিপাতী নয়, কারণ ইকুয়াল টু C1/C2 নয়। তাহলে আমাদের কোনটার সঙ্গে মিলেছে, যে A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2। তোমরা বইয়ের মধ্যে আছে 3টা সূত্র, তবু আমি আবার এখানে লিখে দিচ্ছি যে দুটো রেখা A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়াল টু 0, A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল টু 0। 1 নম্বর সন্নিপাতী হবে A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু যে C1/C2 হয়। রোমান 2, পরস্পর ছেদী হবে যদি A1/A2 নট ইকুয়াল টু B1/B2 হয়, নট ইকুয়াল টু B1/B2। বোঝা যাচ্ছে এটা কিন্তু বি, এটাও বি। তারপর হচ্ছে 3, সন্নিপাতী পরস্পরচ্ছেদী আর সমান্তরাল। সমান্তরাল হবে যে A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2। এই 3টে সূত্র তোমরা শিখে রাখবে, তাহলে তোমরা যে কোনো অঙ্ক এভাবে পরীক্ষা করতে পারবে। তারপরে প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20, প্রদত্ত জোড়া রৈখিক সমীকরণ। এটা অনেকটা একই রকম, এরকমই অঙ্ক, কিন্তু পুরোটা এক নয়। সঙ্গত, সঙ্গত কাকে বলে, যদি রেখা দুটো সন্নিপাতী হয় তাহলে আমাদের হচ্ছে সমীকরণ যুগল সঙ্গত, আর যদি রেখা দুটো পরস্পরচ্ছেদী হয় তাহলে হচ্ছে আমাদের হচ্ছে সঙ্গত। তো প্রথম বলছে এই সমীকরণ যুগল সঙ্গত। তো প্রথমে আমরা দেখে নেই সেটা কী ধরনের রেখা। A1 কত, এখানে A1 হচ্ছে 1, B1 হচ্ছে 1, আর C1 হচ্ছে -5, C1 5 বাদিকে গেলে হবে -5, 2x মানে A1 হচ্ছে 2, B1 হচ্ছে -3, আর C2 হচ্ছে B1 না B2 হচ্ছে -3, আর C2 হচ্ছে -4। এখন দেখে নাও A1/A2 হচ্ছে 1/2, আর B1/B2 হচ্ছে -1/3। তার মানে A1/A2 নট ইকুয়াল টু B1/B2। তো এরকম যদি হয় সেটা কী হয়, কী ধরনের রেখা হয়, পরস্পরচ্ছেদী হয়, আর পরস্পরচ্ছেদী রেখা সঙ্গত, মানে এটা একটা সমাধান আছে। তাহলে এই সমীকরণ যুগল সঙ্গত, এটা শুদ্ধ। এটা কিন্তু অন্যরকম প্রশ্ন, 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে 4টা না 3টে অপশন দেওয়া আছে, এর মধ্যে শুদ্ধগুলোকে আমরা মার্ক করব, তারপর অপশন দেওয়া থাকবে কোনগুলো শুদ্ধ। সঙ্গত এটা শুদ্ধ। 2 নম্বর দিয়েছে সমীকরণ যুগল অসঙ্গত, কারণ রেখাদ্বয় সমান্তরাল না, রেখাদ্বয় সমান্তরাল নয়, এটা হচ্ছে রেখাদ্বয় পরস্পরচ্ছেদী, তার মানে রোমান 2 অশুদ্ধ। আমরা শুধু শুদ্ধটাকে মার্ক করব। তারপর হচ্ছে রোমান 3 হচ্ছে এই সমীকরণ যুগলের অদ্বিতীয় সমাধান আছে, কারণ মানে পরস্পরচ্ছেদী, যেহেতু A1/A2 নট ইকুয়াল টু B1/B2, এটাও শুদ্ধ। তাহলে 1 আর 3 শুদ্ধ। এখন অপশনগুলো যাও, এতে বলছে অনলি শুধু 2 সত্য না, বিতে বলছে 1 আর 3 সত্য, হ্যাঁ আমাদের বেরিয়েছে 1 আর 3 সত্য, তাহলে অপশন হচ্ছে বি। সি, তাহলে সিডি চেক করার দরকার নেই, তবুও দেখে নাও C2 এবং 3 সত্য না,
ডি বলছে শুধু 3 সত্য, একটাও শুদ্ধ নয়, শুদ্ধ হচ্ছে বিটা, শুধু বিটাই শুদ্ধ। 1 এবং 3 সত্য, 1 এবং 3 সত্য। তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22। 22 এটা ইংরেজিতে দেওয়া আছে। এখানে উক্তি, জোড়া রৈখিক সমীকরণ একটা দেওয়া আছে, দুটো দেওয়া আছে, এর সাধারণ সমাধানের সংখ্যা 0 উক্তিতে দেওয়া আছে। আর কারণ হিসেবে দেওয়া আছে দুটো রৈখিক সমীকরণের রেখাদ্বয় লেখদ্বয় এক জোড়া পরস্পরচ্ছেদী রেখা উৎপন্ন করে যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়। হ্যাঁ, এটা একটা সূত্র। ঠিক আছে, এখন আমরা কারণ আর উক্তিটা পরীক্ষা করব, কোনটা শুদ্ধ কোনটা ভুল। দেখো, সমীকরণের সমাধানের সংখ্যা 0 মানে কি? এটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। সমাধানের সংখ্যা 0 মানে হচ্ছে যে এটার কোনো সমাধান নেই। সমাধান কখন থাকে না? যদি রেখা দুটো সমান্তরাল হয়। আমরা পরীক্ষা করে নেই রেখা দুটো সমান্তরাল কিনা। এখানে a1 কত? a1 হচ্ছে 2, a2 হচ্ছে 4। এখন আমি একটু সংক্ষিপ্ত আকারে করব, কারণ আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে এগুলো করতে হয়। b1 হচ্ছে 5 আর b2 হচ্ছে 10, আর c1 হচ্ছে -8 আর c2 হচ্ছে 16। তো মুখে মুখে দেখো a1/a2 হচ্ছে হাফ, b1/b2 হচ্ছে হাফ, কিন্তু c1/c2 হচ্ছে -হাফ। তার মানে কি? এই ক্ষেত্রে অতএব a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তো এটা কোন সময় হয়? যদি রেখা দুটো সমান্তরাল হয়। আর রেখা দুটো সমান্তরাল মানে কি? ওরা ছেদ করবে না, তার মানে ওদের কোনো সমাধান নেই, তার মানে এদের সমাধানের সংখ্যা 0। এটা শুদ্ধ, উক্তিটা শুদ্ধ আছে। কারণ যেটা দেওয়া আছে, কারণটা শুদ্ধ আছে, কিন্তু এখন এটা সঠিক কারণ কিনা সেটা আমাদের দেখতে হবে। 1 নম্বর অপশন দিয়েছে এ এবং আর উভয়ই ঠিক, এবং এ এর সঠিক ব্যাখ্যা হলো আর। আমাদের এই যে এটার সঠিক ব্যাখ্যা দিয়েছে আর। পরস্পরচ্ছেদী হয়, রৈখিক সমীকরণ লেখদ্বয় পরস্পরচ্ছেদী হয়, ঠিকই আছে। পরস্পরচ্ছেদী হচ্ছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। আচ্ছা ঠিক আছে, যদি এখানে রাইট দেওয়া আছে তবু আমি এটাকে পরে আবার আসছি এটাতে। এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। আচ্ছা, সি দিয়েছে এ ঠিক আর ঠিক নয়, সি হবে না, এমনিতেই হচ্ছে না, কারণ এখানে দুটোই ঠিক। আর এটা হচ্ছে ডি হওয়ার উচিত ছিল, এখানে ডি দিয়েছে এ ঠিক নয় কিন্তু আর ঠিক না, এটাও হবে না, কারণ এখানে দুটোই ঠিক। এখন এ আর বির মধ্যে কোনটা সঠিক? বিটা সঠিক। এটাকে ভুলবশত রাইট দেওয়া হয়েছে, এটা কিন্তু উত্তরটা এ হবে না, হবে বি। কারণ কি? আমাদের রেখাটা বেরিয়েছে সমান্তরাল, আর কারণটা দেওয়া আছে পরস্পরচ্ছেদী। তাহলে কি হচ্ছে যে এ উক্তিটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, মানে উক্তিটা শুদ্ধ, কারণটাও শুদ্ধ, কিন্তু এটা এর সঠিক ব্যাখ্যা আর নয়। কারণটা শুদ্ধ, কিন্তু এটা এর কারণ নয়, কারণ এর কারণটা হচ্ছে যে রেখা দুটো সমান্তরাল। বুঝতে পারছো নিশ্চয়ই? জিনিসটা একটু জটিল আছে, হয়তো সবাই বুঝতে পারবে না। যে এ আর আর দুটোই শুদ্ধ, কিন্তু আর যেটা কারণ, এখানে যে কারণটা দিয়েছে, সূত্রটা দিয়েছে, সেটা দিয়ে এটাকে করা যায় না। এটাকে করতে হয় সমান্তরালের সূত্র দিয়ে। আর এখানে সূত্রটা দিয়েছে পরস্পরচ্ছেদীর সূত্র, কিন্তু আলাদাভাবে এ এবং আর দুটোই শুদ্ধ। সেই জন্য অপশন হচ্ছে বি। এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা হলো আর নয়। কাজে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে, খুব মাথা ঠান্ডা করে চিন্তা করে উত্তরটা দেবে। তারপরে প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23। এই একটা চিত্র দিয়েছে, একটা বৃত্ত, বৃত্তের থেকে দুটো স্পর্শক এসছে এখানে, স্পর্শবিন্দু আর আর কে। এখন বলছে কেপিআর এর মান কত? কোথায় কেপিআর? কেপিআর এটার মান কত? এই কোণটার মান কত? তো এখানে কি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে একটা স্পর্শক থেকে যে একটা বিন্দু থেকে, বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক আমরা টানি, সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান থাকে। মানে এই ত্রিভুজে আমাদের এই বাহু আর এই বাহুর মাপ সমান, ত্রিভুজটা হচ্ছে এটা। তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান, মানে এই কোণ আর এই কোণ সমান। এটা 46 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 46। তাহলে আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? 180 থেকে 46 আর 46 মানে 92 ডিগ্রি মাইনাস যাবে। তো দেওয়া আছে দেখো 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। বুঝতে পেরেছো? ক্লিয়ার জিনিসটা?
46 প্লাস 46 হচ্ছে 92 ডিগ্রি। তো এটা কত 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। অপশন নাম্বার সি।